ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আমরা একটি ইতিহাসের মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি একদিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি ব্যালটের মাধ্যমে জনগণ আগামী 5 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবে, আরেকটি ব্যালটের মাধ্যমে আগামী 100 বছরের জন্য দেশের গতিপথ নির্ধারিত হবে। গুরুত্বপূর্ণ এই নির্বাচন আয়োজনে সরকারের সবগুলো অঙ্গ প্রতিষ্ঠান একযোগে কাজ শুরু করেছে। ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। ঠিক এমন সময় আমাদের মাঝে প্রধান 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এস.এম. লুৎফুর রহমান আছেন, সাংগঠনিক সম্পাদক, মহানগর জামাতে ইসলামী। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। আছেন ইরফাত ইব্রাহিম, জাতীয় যুব শক্তির আহ্বায়ক। আপনাদের তিনজনকেই বিটিভির স্টুডিওতে স্বাগত। প্রথমেই আমি এস.এম. লুৎফুর রহমানের কাছে যেতে চাই। নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে, কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ কেমন আছে? বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এদেশের মাটি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, সেটা বর্তমান সরকার আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে তফসিল ঘোষণার পর প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিট করেছেন। বাছাই প্রক্রিয়াও প্রায় সম্পন্নের পথে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ এবং না ভোটের নির্বাচন ফ্যাসিবাদ বিরোধী যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আশা করেছে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হবে, আমরা সেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা করছি। তবে এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় আমরা এখনও নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ হওয়ার কথা, পরিপূর্ণতা আমরা পাচ্ছি না। আমরা আশা করব ইতিমধ্যে এটা সরকার সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। শফিকুর রহমান স্বপন, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, যেহেতু নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে? 70 বছর পর অনেক আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই নির্বাচনের পরিবেশ আসলে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকেই তৈরি করতে হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছি তাদেরকেই তৈরি করতে হবে। এবং পাশাপাশি আজকে একটা এই সরকারকে বা নির্বাচন কমিশনকে, আমরা রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করবে তারা যদি সহযোগিতা না করি, তাহলে নির্বাচন ভালো করা নির্বাচন কমিশনের পক্ষে একা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই, কারণ আজকে 17 বছর পর আমরা ভোট দিতে যাব, আশা পোষণ করছি ভোট দিব। এবং 17 বছরের মধ্যে কত জেনারেশন তৈরি হয়েছে, ভোটের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জেনারেশনের মধ্যে, তারাও ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। অতএব আমাদের মূল চ্যালেঞ্জ যেটি হবে, আমি যেটা মনে করি, ফ্যাসিবাদ যে মুক্ত এই বাংলাদেশে ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া। প্রথমত হলো জাতীয় নির্বাচনে ভোট দেওয়া, দ্বিতীয় হলো আপনার হানার যে প্রসঙ্গটা এসছে, ওখানে ভোটের জন্য মানুষকে তৈরি করা। কারণ হানা ভোট সম্পর্কে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কিন্তু এখনো অন্ধকারে আছে। মানে কিসের হানা ভোট দিব, কি দিব না দিব, এগুলি আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে। রাষ্ট্রকে করতে হবে, সরকারকে করতে হবে, রাজনৈতিক দলগুলিকে করতে হবে। এছাড়া উনি যে কথা বলেছেন আমার ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরেকটু উন্নতি দরকার। কারণ অস্ত্র উদ্ধারের বিষয় রয়েছে। কারণ আপনার মানুষকে নির্বাচন কেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে যদি আমরা না পারি রাজনৈতিক দলগুলো, তাহলে এটা হলো আমাদের ব্যর্থতা। আর এই নির্বাচন কেন্দ্র পর্যন্ত যাওয়ার জন্য যে এই রাস্তাটুকুকে যদি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ করতে না পারে, তাহলে এটা আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি। ইরফাত ইব্রাহিম, আপনারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এনসিপির পক্ষ থেকে, এরপরে সরকারে ছিলেন, এখন সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচনী মাঠে আছেন। জনগণের সাড়াটা কেমন পাচ্ছেন? আসলে প্রথমে আপনি যেটা বলেছিলেন যে ডামাডোলটা একটা যুদ্ধের ক্ষেত্রে ইউজ হয়। যুদ্ধের একটা থাকে, পক্ষ থাকে, একটা বিপক্ষ থাকে, একটা শত্রু থাকে, একটা বন্ধু থাকে, এই অবস্থা। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে গত 17 বছরের পর
বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি আসছে, এটা একটা সর্বদলীয় প্রচেষ্টা। বর্তমানে যেসব দলগুলো আছে, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি তো আমাদের গণ উত্থানের একটা দল, তো এই সবার সম্মিলিতভাবে একটা দল। এখানে আমরা সবাই সম্মিলিতভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ঐক্যমত হয়েছি, এবং ৭১ সালের পর এইটাই প্রথম বাংলাদেশের সব পার্টি একসাথে বসে একটা সনদের ব্যাপারে একটা তাদের কমেন্টসগুলো দিছে। এই কমেন্টসগুলো দিয়ে তারা কেন দেওয়া হয়েছে, তার সামনে একটা ভবিষ্যৎ বাংলাদেশ যেটা দেখতে চাচ্ছে, সেটা সুন্দর বাংলাদেশ, একটা সবাই একসাথে থাকার একটা বাংলাদেশ। এখানে কোনো শত্রু, কোনো বিপক্ষ যাতে আমাদের বাংলাদেশের বিপক্ষে যাতে আর খেলতে না পারে বাংলাদেশকে নিয়ে, সেই জন্য সবাই ঐক্যমত হয়েছে। এই ঐক্যটা ধরে রাখার জন্য এই নির্বাচন। তো এই নির্বাচন যাতে সফল না হয়, বহির্বিশ্ব থেকে যেরকম আপনার ষড়যন্ত্র থাকবে, আমাদের যারা ফ্যাসিবাদ ছিল গত 17 বছর, তাদেরও যৌথ উদ্যোগে এইটাকে ব্যর্থ ঘটানোর জন্য একটা চেষ্টা চালানো হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে এবং খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে মানুষকে বোঝাতে হবে হ্যাঁ ভোট, না ভোট কেন। হ্যাঁ ভোটটা দিয়ে বাংলাদেশ পরিবর্তন করব, আর যে যাকে প্রয়োজন মনে হয় তাকে অবশ্যই দলে পক্ষ থেকে তাকে নির্বাচিত করবে। এস এম লুৎফর রহমান, এতদিন ধরে 17 বছরের বেশি সময় ধরে যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, এখন তাদের সঙ্গে নির্বাচন নিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, কেমন লাগছে এই নির্বাচনী আচরণ? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা শুধু কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করিনি, আমরা একই সাথে শত শত মামলার আসামি হয়েছি, জেলও খেটেছেন। একই সাথে কারাগারে থেকেছি, ছেলে থেকেছি, ফাঁসির আসামি না হয়েও ফাঁসির ছেলে আমাদেরকে রাখা হয়েছে। এইভাবে আমরা সময়টা কাটিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি। এই জীবনদান সংগ্রাম দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা সর্বমুক্ত রক্ষার জন্য, দেশের পতাকাকে সমুন্নত করার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। আবার নির্বাচনটা হচ্ছে আমাদের নাগরিকদের একটা অধিকার, কে কাকে প্রতিনিধি বানাবে, নাগরিকদের অধিকার। আমরা খুব সুন্দর পরিবেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মাঠে আমাদের যার যার আদর্শ নিয়ে আমরা কথা বলবো। জনগণ যাকে সম্মান করে নির্বাচিত করবে, তারা এ দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং দেশ পরিচালনা করবে। এবং আমরা আশা করি এতে আমাদের কারো দুঃখ পাওয়ার কোনো কিছু নেই, এটা একটা প্রতিযোগিতা, মানে এটা মধুর প্রতিযোগিতা, এতে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকবে। আমাদের মানুষের কাছে আমরা যাব, এটা গণতান্ত্রিক রীতিনীতির একটা অংশ, এতে আমরা খুবই আনন্দ অনুভব করছি। শফিকুর রহমান স্বপন, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রশাসনের নিরপেক্ষতা আছে কিনা, বা সরকারের আন্তরিকতাই বা কতটুকু? না, সরকার তো অবশ্যই আন্তরিক। সরকার এবং নির্বাচন কমিশনের সমন্বয় তো নির্বাচনটা হবে। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, এবং আমি তো প্রথমেই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট উন্নতি হয়েছে, আরও উন্নতি দরকার, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। প্লাস আমি যেটা আগেও বলেছিলাম যে আমাদের জনগণকে যত বেশি এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করতে পারি, নির্বাচনটা তত বেশি উৎসবমুখর হবে। এখনও আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এখনও নির্বাচনের সেই বাতাস কিন্তু, আবহাওয়া কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় নাই। এটা আমাদেরকে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকেই তৈরি করতে হবে, এবং তৈরি করার মাধ্যমে একটি পরিপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যদিও এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে, জনগণ চাইলে ব্যালটের মাধ্যমে যদি মানুষ বিএনপিকে পছন্দ করে, অবশ্যই বিএনপি তার ব্যালটের মাধ্যমে জয় আসবে, বিজয় আসবে ইনশাল্লাহ। আর পরিস্থিতি তো আমাদেরকে ঠিক করতে হবে, সবাইকে মিলেই ঠিক করতে হবে, দেশের জনগণকে নিয়ে সবাইকে নিয়ে ঠিক করতে হবে। ইরফাত, গণভোটের পক্ষে বিপক্ষে দুই রকমই প্রচারণা আছে। পক্ষে তো সরকার প্রচারণা করছে, বিপক্ষে আমরা দৃশ্যমান সেভাবে কাউকে না দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে কিন্তু না ভোটেরও একটি প্রচারণা আছে। কি মনে করেন, আগামী নির্বাচনে কারা হ্যাঁ ভোট বেছে নিবে নাকি না ভোটের দিকে পাল্লা ভারী হবে? আপনি যদি চিন্তা করেন যে লাস্ট যে ভোটটা হয়েছিল সবার ইনক্লুসিভ যে নির্বাচনটা 2008-এর পর আর কোনো ইনক্লুসিভ নির্বাচন হয়নি। তো 2008-এর পর 2025 সাল, আজকে 2026, এখন পর্যন্ত আপনি যদি মনে করেন যে নতুন ভোটার হিসেবে নিউ জেনারেশন 17টা জেনারেশন এখানে অ্যাড হয়েছে। 17টা জেনারেশনে যদি আমি আপনাকে বলি, একটা অঙ্ক বলি, এটার
করে 1.5 কোটি 2 কোটির উপরে চলে যাবে। তো তাদের কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে তারা এই ভোটারটা হয়েছে। তাদের চিন্তার প্রতিফলন লাস্ট পর্যন্ত 2024-এর যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এখানে কিন্তু মানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তারা জানান দিয়েছে যে কি হবে, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু সবাই মিলে বসে একটা সুন্দর বাংলাদেশ এবং আগের যে সংবিধান যখন যে পারছে তার মতন করে সংবিধান চেঞ্জ করে মানে তাদের স্বার্থ রক্ষা করছে, সেই সুযোগগুলো যাতে আর সামনে না থাকতে পারে। আমার যে নিম্ন কক্ষের উপরে আমি শুধু ডিপেন্ড করলে হবে না, আমার উচ্চ কক্ষ থাকতে হবে। আমি দেখেন, আমি চারদিকে প্রচুর ভোট পেয়েছি, আমি দেখা যাচ্ছে যে আপনার আমি 5,000 ভোটে ডিফারেন্টে যাই। এই 5,000 ভোটের জন্য আমি আমার মতটা ওখানে এস্টাবলিশ করতে পারিনি। এটা হয়তো গিয়ে আমি পিআর এর মাধ্যমে করতে পারবো। তো এই সব কিছু মিলে একটা নতুন বাংলাদেশের জন্য আপনাকে এই গণভোটটা খুবই দরকার। এই গণভোটটা আপনি যদি ভালো করে দেখেন, যদি পজিটিভলি দেখি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার সময় গণভোটের আয়োজন করেছিলেন। আমাদের সময় আমাদের 91 যখন বেগম খালেদা জিয়া আসছেন, তখন উনি একটা রাষ্ট্রপতি অধ্যাদেশ চেঞ্জ করার জন্য, প্রধানমন্ত্রী শাসিত সরকার করার জন্য হ্যাঁ ভোট বা নো ভোটের ব্যবস্থা করেছিলেন। আমাদের অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতার আলোকে তারা একটা পয়েন্ট দিয়েছিল, এখন আমাদের প্রতিটা সেক্টরে আমাদের চেঞ্জের দরকার। ওই চেঞ্জটার জন্যই আমার হ্যাঁ ভোটটা বেশি দরকার। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে ইনশাল্লাহ আমাদের সবাইকে বোঝাতে হবে, আমাদের জনগণকে, যে হ্যাঁ ভোট জয় হলে একটা 100 বছরের জন্য একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। এস এম লুৎফর রহমান, নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে অল্প কিছুদিন হলো, যদিও জামাতে ইসলামী কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে অনেক আগে থেকেই গেছে। ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। তো আপনারা নির্বাচনের যে ডামাডোল, সেই ডামাডোলের মধ্যেই আছেন, অনেক আগে থেকে আছেন। আমরা আসলে বাংলাদেশের মানুষ যেহেতু, এখানে একটা কথা আসছে, 2008 সালে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই জায়গায় আমার একটু না, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল, কিন্তু এটা ছিল একটা অভ্যন্তরীণভাবে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল, এবং এতেই ওই 2008 সালের নির্বাচনে এই দেশকে পরাজিত করা হয়েছে পরিকল্পিতভাবে। এরপর যে বিষয়টি, আমরা তো 17 বছর লড়াই করলাম, মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল 2 বছর, শেখ হাসিনার 15.5 বছর। এই 17 থেকে 18 বছর আমরা যে লড়াই করেছি, লড়াইকালীন সময় আমাদের সবার একটা আকাঙ্ক্ষা ছিল নির্বাচন। যেহেতু আমরা 36শে জুলাই 5ই আগস্ট এই জাতি, ছাত্র, শ্রমিক জনতা যে বিপ্লব করেছে, বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে দেশ আমরা পেয়েছি, সামনে নির্বাচন ছাড়া আমরা আর কোনো কিছু চোখে দেখিনি, কারণ এদেশের মানুষও চোখে দেখেনি। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য শুরু থেকে আমরা প্রার্থী নির্ধারণ করেছি, মাঠ পর্যায়ে নির্বাচনের পক্ষে জনমত গঠন করেছি, আমরা প্রার্থীদেরকে নিয়ে মাঠে ময়দানে আমরা গিয়েছি। এর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ এখন আমরা যেই নির্বাচনী একটা জায়গায় আমরা আসলাম, আমাদের বিশ্বাস মানুষ ফেসিবাদকে ঘৃণা করতেছেন, এটা আমরা ময়দানে দেখতে পাচ্ছি। আর যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বর্ডারের পক্ষে, স্বাধীনতার পক্ষে, পতাকার পক্ষে, তাদেরকে মানুষ স্বাগত জানাচ্ছে, তাদেরকে দেখে উৎসাহ দিচ্ছে। এটা আমরা নির্বাচন মাঠে দেখতে পাচ্ছি। শফিকুর রহমান স্বপন, দীর্ঘ 17 বছর পরে যে নির্বাচন, এই নির্বাচনে স্বাভাবিকভাবেই কিন্তু বড় একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের অনেকগুলো প্রার্থী ছিল, অনেকেই একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন, পেয়েছেন একজন। ঐক্যবদ্ধ আছে কি দল? এখানে অনেক প্রার্থী থাকবে একটি আসনে, এটাই স্বাভাবিক। তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হলো দল যাকে মনোনীত করবেন, দলের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করবে, এবং দলের নেতাকর্মীদের দায়িত্ব হলো যে জনগণকে তার নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা। এবং এটি একেবারে 100% যে হবে তা না, এবং আমাদের দল চেষ্টা করছে, দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন জায়গায় যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি সমাধানের মাধ্যমে একক প্রার্থী, ফাইনালি তো আপনার ধানের শীষের প্রার্থীতে একটাই হবে। কেউ হলে হয়তো বিদ্রোহী প্রার্থী হতে পারে, বাট ধানের শীষের প্রার্থীতে একটাই হবে। ধানের শীষের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত থাকবে না। আমরা যারা মাঠে ময়দানে কাজ করব, আমাদের দ্বিমত থাকার তো প্রশ্নই ওঠে না। পাশাপাশি আমরা আপনি যে প্রশ্নটি করেছেন, মূলত আমাদের এই যেহেতু সংগঠনের অনেক যোগ্য প্রার্থী রয়েছে, এখান থেকে আসলে বেছে, অর্থাৎ
খুঁজে বের করে নেওয়াটাও একটু কঠিন কাজ। 17টি জেনারেশন যুক্ত হ্যাঁ, হয়েছে। আর এর মধ্যে তো অনেক গ্যাপ। আপনার এই যে আরো 3টা নির্বাচন যদি হয়ে যেত, 3-4টা নির্বাচন হলে অনেকে হয়তো এর মধ্যে নেতৃত্ব বিকশিত হতো, অনেকে আবার এমপি হতো, কেউ মন্ত্রী হতো, কারো আবার রিটায়ার করার সময় হয়ে যেত। কিন্তু আসলে অনেক একটা গ্যাপ হয়েছে এর মধ্যে। এই 17 বছরের মধ্যে আপনার অনেক তৈরি হয়েছে, অনেক নেতৃত্ব তৈরি হয়েছে, তাদেরকেও জায়গা দিতে পারছে না। তো সব মিলে এই সংকট তো থাকবেই। কিন্তু আমাদের চিন্তা যেটা, বা আমাদের নেতৃত্ব, বিশেষ করে দেশনায়ক তারেক রহমান যেভাবে দলটাকে নেতৃত্ব দিচ্ছেন, আমার বিশ্বাস ওনার নেতৃত্বে যে সংকট রয়েছে, প্রার্থী যে সংকটটা রয়েছে, এটি মানে আপনার প্রত্যাহারের আগেই আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। ইরফাত ইব্রাহিম, আপনার দলের প্রস্তুতি কতটুকু আছে? মাঝে একটা ভাঙাগড়া আমরা দেখলাম যে জোটে যাওয়া না যাওয়া নিয়ে। তো সব মিলিয়ে এখন কি অবস্থায় দলের অবস্থানটা কতটুকু আছে? আমাদের দলটা গঠন হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে, এবং অনেকটা নবীন পার্সন এবং অভিজ্ঞ রাজনীতিবিদও ওখানে ছিল না। তো আমাদের এখানে সিদ্ধান্তগুলো নিতে আমাদেরকে অনেকগুলো বেগ পেতে হয়েছে, অনেক ষড়যন্ত্র শিকারও বা বই আদার ডটস থেকে আমাদেরকে পেতে হয়। তো যেটা হলো সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে একটা ফাইনাল সিদ্ধান্ত চলে গেছি। কারণ হচ্ছে আমরা দেখেছি যে আমরা যে জোটে গিয়েছি তারা প্রথম থেকেই আমরা যে আওয়াজটা তুলে আসছিলাম জুলাই সনদের ব্যাপারে, তারপর জুলাই সনদে আপনার হ্যাঁ ভোটের ব্যাপারে, গণভোটে হ্যাঁ ভোটের, তারা আমাদের সাথে ঐক্যমত ছিল, তারা একসাথে করেছে। সেই জন্য আমরা তাদের সাথে এই কারণে আমাদের সাথে ম্যাচ হওয়ার কারণে আমরা এখানে গেছি। এটা একটা অনেকটা শক্ত অবস্থান নিতে হয়েছিল আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছে। এই ভাঙাগড়ার মাঝেই আপনার দল তৈরি হবে এক সময়। ভাঙাগড়া দিয়েই সব বড় দলগুলোই তৈরি হয়েছে। ভাঙাগড়া একটা সময় গিয়ে স্টেবল হবে ইনশাল্লাহ। তরুণদেরকে আমরা ডাকছি, তো ইনশাল্লাহ তরুণরাই এটাই স্টেবল করবে ইনশাল্লাহ। এস এম লুৎফর রহমান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের দিক থেকে বা প্রশাসনের দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জ কি দেখেন? সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, এটার সরকারের সকল অর্গানকে প্রথমে নিরপেক্ষ হতে হয়। নিরপেক্ষতার জায়গায় যদি সকল অর্গান, প্রশাসনিক সকল কেন্দ্রবিন্দু যদি একসাথে কাজ না করে, একই চিন্তা নিয়ে কাজ না করে, তাহলে ষড়যন্ত্র পূর্বের মতো হওয়ার সম্ভাবনা আছে। তো সরকারকে প্রথমে সরকারের যে আমাদের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন এবং সচিবালয়ে যারা আছেন, প্রশাসনের পুলিশ, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে যারা আছেন, নির্বাচনের কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদের সকলকে কোনো দলের প্রতি আনুগত্য প্রদর্শন না করে দেশের প্রতি, দেশের পতাকার প্রতি আনুগত্য প্রদর্শন করাতে পারাটাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। সরকার যদি এই চ্যালেঞ্জকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে পারে, যেই ক্ষমতায় আসুক, জনগণ যাকে ভোট দেবে তিনিই ক্ষমতায় আসবেন, আমি আমার জায়গা থেকে নিরপেক্ষ থাকবো, এই জায়গাটা যদি সরকার ইনশিওর করতে পারে, এটাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এটা সরকারকে ইনশিওর করা দরকার বলে আমি মনে করি। শফিকুর রহমান স্বপন, উনি চ্যালেঞ্জের কথা বলছিল, আপনি শুনছিলেন। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আছে কি? আমি পারতপক্ষে আন্তরিকতার কোনো ঘাটতি দেখছি না, কারণ আন্তরিকতা না দেখিয়ে এই সরকারের তার কোনো পথ নেই। নির্বাচনই তো একমাত্র মানে পরিবর্তনের একটা মাধ্যম। এই নির্বাচন দিয়েই সরকারকে তার নিজের জায়গায় চলে যেতে হবে। না হলে এই নির্বাচন যদি সুন্দর মতো মানে সুষ্ঠু, নিরপেক্ষ, মানে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর, এই প্রক্রিয়াটা যদি করতে না পারে এই সরকারই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশ তো হবেই, আমরা হব, রাজনৈতিক নেতারা, দেশের মানুষ হবে, জনগণ হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওনারাই হবেন। এবং ওনাদেরকে এটা করতেই হবে। নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ওনাদেরকে একটা হ্যান্ডওভার, টেক ওভারের প্রক্রিয়ায় ওনাদেরকে যেতে হবে। কারণ ওনারা অনেক, আপনারা জানেন, অনেক কিছু বাকি আছে এখনো এখানে। মানে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসছে। অভ্যুত্থান পরবর্তীতে যা অনেক কিছু ঘটেছে, তার আইনি ভিত্তি দিতে গেলে আপনার সংসদ লাগবে। এই সংসদের মাধ্যমে তাদেরকে বৈধ হয়ে আসতে হবে, অনেক প্রক্রিয়া করে তাদেরকে একটা জায়গায় যেতে হবে। যাওয়ার মাধ্যম তো আপনার নির্বাচন করে সংসদ আসবে, যারাই আসুক তারা তাদেরকে বৈধতা দিবেন, তাদের কাজের স্বীকৃতি দিবেন, সব কিছু মিলে এই সরকারের
তো নির্বাচন করে সুন্দর একটা নির্বাচন করে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, এর কোনো আমার বিকল্প পথ আছে বলে আমি মনে করছি না। নির্বাচনকে কেন্দ্র করে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে যেই অপপ্রচার চলছে, গুজব চলছে, সেগুলোকে কিভাবে দেখেন? এগুলো মোকাবেলার জন্য সরকারের যথেষ্ট আন্তরিকতা বা সক্ষমতা আছে কিনা? আসলে আমাদের বাংলাদেশের সরকার, যা বর্তমানে যে সরকার বা বাংলাদেশের সরকার সিস্টেম যেটা আছে, সবারই সক্ষমতা আছে, কিন্তু বর্তমানে যে সমস্যা সেটা হচ্ছে যে সক্ষমতার থেকে সবচেয়ে বেশি হচ্ছে অভিজ্ঞতার সমস্যা। আমাদের বর্তমান সরকারের যত কিছু, যত চ্যালেঞ্জই আসুক, সেটার সবচেয়ে বেশি বেশি প্রয়োজন হচ্ছে আপনার অভিজ্ঞতা। আর যেটা কথা হচ্ছে এই প্রশাসনের রন্ধে রন্ধে যে ফ্যাসিবাদের যে লোকগুলো বসে আছে, তাদেরকে এখনো পর্যন্ত সরকার না সরিয়ে সরকারের একটু আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে একদম মার্ক করা যেসব ব্যক্তিবর্গগুলো ছিলেন, যারা ফ্যাসিবাদকে প্রথম থেকে চাপাচাপি করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল, তাদেরকে এই নির্বাচনে ব্যাপারে তাদেরকে বিশেষভাবে কোনো জায়গায় নিয়োগ না করা, এটা হচ্ছে সরকারের ব্যাপার। আর গুজবের ব্যাপারে যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের এখানে গুজবগুলো হচ্ছে, এটা অবাস্তব কিছু না। বর্তমানে যে এই যে আপনার টেকনোলজি যেদিকে চলে যাচ্ছে, এটা আমাদের নেগেটিভ দিকে যাচ্ছে। তো ওটাকে নেগেটিভলি ওরা ইউজ করে, এআই এর মাধ্যমে যেটা ইউজ করে করতেছে, সেটার জন্য আমাদেরকে যে আমাদের আইসিটি আছে, তারপর আপনার আপনার স্পেশাল ব্রাঞ্চ আছে ইয়াতে পুলিশে, তারা আমি দেখেছি যে কেউ যদি ফেসবুকে কাউকে নিয়ে কোনো খারাপ কাজ করে, এটা ইয়ার দেওয়ার সাথে সাথে, রিপোর্ট করার সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা সচেতনতা অভাব। যার বিরুদ্ধে গুজবটা রটেছে সে বুঝে না কোথায় গিয়ে আমি রিপোর্টটা করব। এটার ব্যাপারে সরকারকে একটু বিশেষভাবে সবাইকে মানে বোঝানোর জন্য প্রচার প্রচারণা চালাতে হবে। আমাদের বাংলাদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকেও কনফার্ম করতে হবে যে আপনি আমার কাছে যে রিপোর্টটা দিচ্ছেন সেটা আমি একমাত্র সরকারের পক্ষ থেকে ব্যক্তি, এবং আমি আপনাকে কনফার্ম করছি যে আপনার এটা কোনো সমস্যা হবে না, আমি এটা সমাধান করে দিচ্ছি। এইরকম আস্থার জায়গা তৈরি করতে হবে সরকারকে। তাহলে গুজব নামক যে জিনিসটা আছে, এটা অ্যাকচুয়ালি এটা সবাই নিতে পারে না, সবার মানসিক অবস্থা তেমন থাকেও না একটা সময় গিয়ে। তো আমাদেরকে এই ব্যাপারে আরও সহনশীল হতে হবে, আমাদেরকে নৈতিকতা বোধ জাগ্রত করতে হবে প্রতিটা দলের পক্ষ থেকে। সরকারকেও আপনার এটা আপনার টেকনোলজিক্যালি সাপোর্ট দিতে হবে। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কমন প্রশ্নের উত্তর নিব তিনজনের কাছ থেকেই। প্রথমে আসবো এস এম লুৎফর রহমানের কাছে। আপনি একটু বলবেন আগামী নির্বাচনে আপনার দলকে জনগণ কি কি কারণে আপনার পক্ষে রায় দিবে? বাংলাদেশ জামায়াত ইসলামী একটি পরীক্ষিত দল, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি দল। এই দলের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন সময় অপপ্রচার করা হয়েছে। সকল অপপ্রচারকে অতিক্রম করে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জামায়াত ইসলামী সবসময় দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, শ্রমিকের অধিকারের পক্ষে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণের জন্য জামায়াত ইসলামীকে যেভাবে জনতার সাথে মিশা দরকার, মাটি মানুষের সাথে মিশা দরকার, ৩৬শে জুলাই ৫ই আগস্টের পর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তা প্রমাণ করেছেন। এবং আরেকটি বিষয় তৃতীয় বিষয় সেটি হচ্ছে জুলাই উদ্বোধনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা সাথে ছিলেন, পাশে ছিলেন, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছিলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ আন্তর্জাতিক যে ষড়যন্ত্র ছিল, এগুলির বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তারা 10টি নিবন্ধিত রাজনৈতিক দল জামায়াত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ শক্তি জামায়াত ইসলামীকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। একটু শফিকুর রহমান স্বপন, আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে কি ধানের শীষের পক্ষে রায় আসবে জনগণের? এ তো নির্বাচনের পরে ছাড়া বলা যাবে না। প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশাটা কেন আসবে? প্রত্যাশা আসবে এই কারণে যে আজকের যে 5ই আগস্ট, এটি অনেকে মনে করছেন ঠিক আছে ছাত্রদের আন্দোলন, এটা ঠিক আছে, এটা মানে আমরা অস্বীকার করি না, কিন্তু এই আন্দোলন একদিনে তৈরি হয় নাই। প্রেক্ষাপট ছিল 5ই আগস্টের যে আন্দোলনের মধ্যে এখানে আমাদের নেতাকর্মীদের যে ত্যাগ
এবং আমাদের নেতারা তো আসলে আমাদেরকে মানে সবাই যারা রাজনীতি করে তাদেরকে চিনে, সবাই চিনে। আমরা মানে লুকায়ে লুকায়ে রাজনীতি করার কোনো সুযোগও আমাদের নাই। তো আমাদেরকে এই যে ত্যাগ, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে দৃঢ় নেতৃত্ব, ওনার যে দৃঢ় মানসিকতা, উনি জেল জুলুম স্বীকার করেছেন কিন্তু দেশ ছেড়ে যান নাই। ওনার শেষ বক্তব্য ছিল যে এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। পাশাপাশি অনেকে ধরে নিয়েছিল যে তারেক রহমান আর দেশে আসবেন না, কিন্তু উনি দেশে ফিরে এসছেন। এদেশের জনগণ ওনাকে ভালোভাবেই গ্রহণ করেছেন এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন। এদেশের মানুষ ওনাকে ভালোভাবেই বিদায় দিয়েছেন এবং সার্বিকভাবে বিবেচনা করতে গেলে আমরা অনেক বেশি আশাবাদী, কারণ আমরা এদেশের জনগণের জন্য এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের ভোটাধিকারের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য এই দেশ ছেড়ে যান নাই। উনি জেলখানাকে বেছে নিয়েছেন। উনি শত যন্ত্রণা সহ্য করেও এদেশের জনগণের জন্য দেশেই রয়ে গেছেন। অবশ্যই এই দেশের জনগণ এর মূল্যায়ন করবেন। ইরফাত ইব্রাহিম, গত 1.5 বছরে শাপলাকলি কতটুকু স্থান করে নিতে পেরেছে মানুষের হৃদয়ে? আসলে শাপলাকলি এখন তো ইলেকশনটা শাপলাকলি আর ইয়াতে যাচ্ছে না, এটা একটা জোট ভিত্তিক যাচ্ছে। প্রথমে যেটা বলতে চাই, আশাবাদীর কথা যেটা বলতেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের সবাইকে অনুধাবন করা উচিত। সেটা বাংলাদেশ জামাত ইসলামী জিতুক আর বাংলাদেশ ন্যাশনাল আমাদের বিএনপি জিতুক অথবা এনসিপি জিতুক, যে জিতুক আমরা সবাই জিতে যাবো, এটা মনের ভিতর ঢুকতে হবে। কারণ হচ্ছে আমাদের ভিতর ফ্যাসিবাদ নাই, আমরা কোনো বহির্বিশ্বের বিরুদ্ধে আমরা একসাথে হয়েছি, আমরা নতুন বাংলাদেশের ব্যাপারে ঐক্যমত করেছি। এখন আমরা সবাই জিতবো এবং সবাই আশাবাদী, এবং আমরা 3 জনের একজন জিতা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া। আমরা বাংলাদেশ জিতা নিয়ে আশা করছি। আর শাপলাকলি এখনও কলিতে আছি, আমরা আস্তে আস্তে ফুটন্তের দিকে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা হাওয়ার্ড জয় জয় করে নিয়ে আসব। আমরা সবাই একসাথে হাওয়ার্ড জয় করব এবং হাওয়ার্ড জয় করে নতুন বাংলাদেশের দিকে যাব ইনশাআল্লাহ, আমরা আশা করছি। ধন্যবাদ আপনাদের 3 জনকেই এই নির্বাচনী আমেজের মধ্যে আমাদের বিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, প্রধান 3 রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলছিলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল অবশ্যই, এবং তারা বলছিলেন যে আগামী নির্বাচন একটি শুধু শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য নয়, একটি সিস্টেমগত পরিবর্তন, একটি পদ্ধতিগত পরিবর্তনের জন্য, যেই পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন আবু সাঈদ, ওয়াসিম, মীর মুগ্ধ এবং ওসমান হাদিরা। আমরা প্রত্যাশা করব আগামী নির্বাচনের মাধ্যমে ঠিক সেই বাংলাদেশের সূচনা হবে যেই বাংলাদেশের স্বপ্ন দেখে গিয়েছিলেন 24-এর শহীদেরা। ধন্যবাদ সবাইকে।